আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো অনেক দিন পরে আরেকটা ব্লগ দিচ্ছি। এটা হচ্ছে পহেলা বৈশাখের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলাম, তো ওইখানেরই কিছু ভিডিও ক্লিপ আর কি। আসলে দেখা যায় অনেক প্রোগ্রাম এটা সেটা করা হয়, টাইমিং মতো আমার আর ভিডিও পোস্ট করা হয় না। দেখা যায় ভয়েস দিব করে মানে লেজিনেস চলে আসে, পরে ভয়েস দেওয়ার ব্যাপারে, পরে আবার গান থাকে ওগুলোকে কাট করো, একটু মানে লেজিনেস চলে আসে। তো যাই হোক, এটা কিন্তু পয়লার বৈশাখেরও অনেক পরে আর কি প্রোগ্রামটা করা হয়েছে, যেহেতু পর্তুগালে যখন পয়লা বৈশাখ হয় 14 তারিখে, তখন কিন্তু করা হয় না, তারও অনেক পরে আর কি অ্যারেঞ্জ করা হয়েছে। দেশের বাইরে যারা থাকে কোনো প্রোগ্রামই কিন্তু দেখা যায় মানে ওই যে একটা টাইম থাকে ওই টাইমে কিন্তু আসলে পালন করা হয় না। সবারই ছুটি, বাচ্চাদের স্কুল ছুটি, ওই সব কিছু দেখে বা জেনে তারপরে হচ্ছে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয়। তো এই প্রোগ্রামটা হচ্ছে আমি অ্যারেঞ্জ করেছিলাম, আমার আরও দুইটা ফ্রেন্ড আছে, ও 2-3 জন। তো আমরা সবাই মিলে আসলে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি। তো প্রোগ্রাম অ্যারেঞ্জ করার আগে আমার আইডিয়াই ছিল না যে আসলে মানে এত বড় একটা বিশাল একটা প্রোগ্রাম হয়ে যাবে। আপনি ভেবেছিলাম যে হয়তো 40-50 জনের মধ্যে করে একটা প্রোগ্রাম হবে, পরে আস্তে আস্তে করে প্রায় 200+ মানুষ চলে এসেছিলো এখানে। তো যাই হোক, এই তো প্রোগ্রাম শুরু হওয়ার পরে দুপুরে সবাই খাওয়া দাওয়া করছে। তারপরে হচ্ছে যে এখানে মেয়েদের খেলা ছিল, মেয়েদের হচ্ছে 2টা করে খেলা ছিল, একটা বালিশ খেলা ছিল আর হচ্ছে সুই সুতা খেলা ছিল। 2টা খেলাই কিন্তু অনেক বেশি সুন্দর। তারপরে হচ্ছে ছেলেদের হচ্ছে মার্বেল দৌড় ছিল, মুখে যে চামচের উপরে মার্বেল রেখে যে দৌড় দেয় ওই। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই এই বাংলা নববর্ষের যে আয়োজনটা করেছেন আয়োজকবৃন্দরা। এখানে আমাদের পাশে উপস্থিত আছেন আমাদের সভা সুমি আপা, আমাদের সাথে আজকে যারা উপস্থিত আছেন, আজকে বিশেষ ধন্যবাদ দিতে চাই যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামকে আরো সাফল্যমণ্ডিত করেছেন। আপনারা আমাদের সবার পরিচিত বাংলাদেশ বাংলা প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের সবার প্রিয় ভাই জনাব প্রিন্স ভাইয়ের জন্য সবাই একটা হাতে তালি। আমার সাথে আছেন কাতাদু বাংলাদেশের অত্যন্ত সংক্ষিপ্ত সময় গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আজকের আয়োজকে আমরা। তো ভাইয়াদের কিছুক্ষণ কথাবার্তা বলার পরে এখানে হচ্ছে যে এই আপুটা খুব সুন্দর, মানে ও খুব সুন্দর ডান্স করতেছিল, বৈশাখেরই একটা গানে ও ডান্স করলো। ওর ডান্সটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখা যায় গানের সাথে স্টেপ মিল থাকলে ওই ডান্সটা দেখতে ভালো লাগে, তো মিউজিকগুলো রাখতে পারলে ভালো হতো। তো কয়েকটা ডান্সের পরে এই যে সবাই যারা খেলায় প্রতিযোগিতা ছিল ওদের হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে গিফটগুলো আমরা সবাই হাতে তুলে দিচ্ছিলাম। অনেক সুন্দর মানে প্রতিযোগিতা হয়েছে। এই যে আর একটা গিফট, এভাবে করে সবার গিফটগুলোই আমরা ওখানে দিয়ে দেই। এই যে আমি আরেকজনকে গিফট তুলে দিচ্ছিলাম, ওই ভাইয়ারাও আমাদের সাথে ছিল, ভাইয়ারাও মানে অনেক হেল্প করেছে আমাদেরকে। এত বড় একটা প্রোগ্রামে অ্যারেঞ্জ আসলে আমি একা করতে পারতাম না, সবাই না থাকলে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবেন না সকলের প্রিয় আমাদের শাম্মী আপু। আসসালামু আলাইকুম আপুরা, আপনারা এত কষ্ট করে আমাদের জন্য এখানে আসছেন, এই জন্য আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমরা না যতটুকু কষ্ট করছি তার থেকে আমার মনে হচ্ছে আপনারা বেশি কষ্ট করছেন, কারণ খাবার নিয়ে আসছেন, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। আর আজকে পুরো প্রোগ্রামের ক্রেডিটটা শুধুমাত্র আপনাদের, ঠিক আছে? আর আমাদের পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনেক সময় একটু জোরে কথা বলি, এটা কিছু মনে করবেন না, বাকিটা মনে না, এটাই। এ পর্যায়ে জাস্ট অনুমতি পেশ করবেন। তো আমার পক্ষ থেকে আমার ফ্রেন্ডই কথা বলেছে, আমি আর তেমন কিছু বলতে চাচ্ছিলাম না, তো একই কথা সবাই বলবো, তো এই জন্য ওরই বলছি যে তুমি বলে দাও। পরে হচ্ছে যে এই যে কেক কাটা হচ্ছে, সব বাচ্চাদেরকে একসাথে করে আমরা সবাই মিলে ওখানে বৈশাখের যে একটা কেক আনা হয়েছিল ওই কেকটা এখানে কাটলাম। আসলে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা সারা বছর অপেক্ষায় থাকি যে কখন এই সেলিব্রেশন করার টাইমগুলো আসবে। তো যাই হোক, প্রোগ্রামের পরে এটা হচ্ছে আরেকটা দিন, আমি হচ্ছে দুপুরে রান্না শুরু করলাম। তো অনেক সময় দেখা যায় যে আমি
করলা বেশি করে কেটে ডিপে রেখে দেয়। এখানে কিন্তু হাতের কাছে চাইলেই সহজে হচ্ছে দেশীয় সবজিগুলো পাওয়া যায় না। তো এজন্য হচ্ছে যে যখন বেশি করে আনা হয় আমি রেখে দিই ডিপে। খেতে ইচ্ছে করলে হচ্ছে যে তখন রান্না করে খাওয়া যায়। আমার কাছে করলা ভাজিটা অনেক বেশি ভালো লাগে, তিতা হলেও আমার কাছে ভালো লাগে। তো এই যে আমার দুপুরের জন্য হচ্ছে আজকে ওই দিন হচ্ছে আমি করলা ভাজি করেছিলাম। তো বাচ্চারা তো আর করলা খাবে না, তো ওদের জন্য একটু চিকেন কারি করলাম। তো এখানে হচ্ছে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর বড় একটা পেঁয়াজ কেটে কুচি করে দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর গুঁড়ো মশলার গুঁড়ো সব 1 চামচ করে দিয়ে দিয়েছি। পরে একটু পানি দিয়ে আমি সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। দেশের বাইরে না সব বেশিরভাগ সময় দেখা যায় যে যাই রান্না করি তার সাথে দেখা যায় বাচ্চাদের জন্য চিকেনটা রান্না করতেই হয়। দেখা যায় অনেক সবজি করলে ওর ওই সবজিটা খেতে চায় না, তো চিকেনটা একটা না একটা রাখতেই হয়, গরুর মাংস অথবা মুরগির মাংস রাখতেই হয়। মাছও দেখা যায় কি একদম মানে ফ্রেশ আমাদের দেশের মতো মাছ কিন্তু এখানে পাওয়া যায় না। তো এখানে পরে একটু কষানোর পরে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে আমার চিকেনের যে পিসগুলো ছিল ওইটাকে আমি আগেই হচ্ছে একটু মাখিয়ে রেখেছিলাম, একটু ডিফারেন্টভাবে করতে চেয়েছিলাম। দেখা যায় বেশিরভাগ সময় একই রকমভাবে চিকেন রান্না করে খেলে না ভালো লাগে না, তো ওইটা আমি একটু ডিফারেন্টভাবে করতে চেয়েছিলাম। আগে একটু বেশি মশলা দিয়ে এটা টক দিয়ে আমি হচ্ছে যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। পরে হচ্ছে এই যে যখন আবার রান্না করেছি তখন হচ্ছে অল্প অল্প করে মশলা দিয়েছি। দেখেন আমি কিন্তু 1 চামচ করে দিয়েছি, অল্প অল্প মশলা সবটুকুই এখানে। তো চিকেনটাকে আমি একটু ভালো করে কষাবো, এটাকে কষিয়ে রান্না করব। পরে হচ্ছে এখানে আমি আলু দিয়ে দেব। বেশিরভাগ সময় দেখা যায় চিকেনে আমি রান্না করলে তো একটু ঝোল ঝোল রাখি, তো আজকে একটু হচ্ছে ডিফারেন্ট করলাম যাতে খেতে ভালো লাগে। আলুগুলো দেখেন এই যে দিয়ে দিচ্ছি আলু সহ। এটাকে আমি আরও ভালো করে আরও অনেকক্ষণ কষাবো। কষাতে কষাতে এটা সিদ্ধ হয়ে যায়। ব্রয়লারের মুরগি কিন্তু দেখা যাচ্ছে অত বেশি সময় মানে কুক করার প্রয়োজন পড়ে না, এটা তাড়াতাড়ি হয়ে যায়। আলুটা একটু শক্ত শক্ত ছিল, জাস্ট হয়ে যাবে। তো দুপুরে রান্নার পরে কিন্তু খাওয়াও হয়ে গেছে। পরে আমি জাস্ট যখন একটু গরম করে রাখছিলাম তখন একটু ভিডিও করেছি। দুপুরে দেখা যায় বেশিরভাগ সময় আমার না একাই খেতে হয়। তো এই তো অনেক দিন থেকে আমার ইলিশ পোলাও খেতে ইচ্ছে করতেছিল, তো ইলিশ পোলাও খাওয়ার জন্য আমি এখানে যে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এটাকে আমি জাস্ট লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখানে বড় বড় 2টো পেঁয়াজকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তেল দিয়ে। এটাকে এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব যাতে পেঁয়াজের যে কাঁচা স্মেলটা ওইটা যাতে না থাকে। আর রান্নার মাঝে মাঝে আমি শুধু কিচেনের চারোপাশটাকে টপটাকে ক্লিন করতেছিলাম, কারণ এই যে পেঁয়াজগুলো এটা না ছিটে ছিটে চারোপাশে আসতেছিল আর দেখতে আমার ভালো লাগতেছিল না। রান্নার সময় এত নোংরা থাকলে আমার কিচেন আমার কাছে একটু ভালো লাগে না। আমি দেখা যায় রান্নার আগে ক্লিন করি, আবার রান্না করতে করতে আমার ক্লিন হয়ে যায়, অত বেশি মানে টাইম ওয়েস্ট হয় না। তো অনেকক্ষণ পেঁয়াজটা কষানোর পরে এখানে হচ্ছে যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরে আবারও আমি হচ্ছে এখানে আরও ভালো করে কষাবো যাতে পেঁয়াজের একটু কাঁচা স্মেল এখানে না থাকে। তো এখানে আমি 1 কাপ এখানে আমি 1 কাপ হচ্ছে টক দই নিয়েছি। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এটাকে এখন হচ্ছে যে আমি যে পেঁয়াজটাকে যে আমি কষিয়েছিলাম ওইখানে আমি টক দইটাকে দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ কষাবো। এখানে আমি একটু ধনিয়া গুঁড়ো 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ মরিচের গুঁড়ো একটু বেশি করে দিয়েছি, এটা তো ঝাল না, তো 1/2 চামচ জিরা গুঁড়া দিলাম। এগুলো দেওয়ার পরে এখন আবার হচ্ছে আমি কষাইয়ে নিব। যেহেতু ইলিশ পোলাও করলে মশলাটাই এখানে হচ্ছে মেন টেস্ট থাকে, এজন্য মশলাটাকে বেশি সময় ধরে রান্না করতে হয় বা কষাতে হয়, তাহলেই এটার টেস্টটা বা ইলিশ পোলাওয়ের টেস্টটা আপনারা ভালো পাবেন। তো আমি কিন্তু এখানে কোনো আদা রসুনের পেস্ট দেইনি, জাস্ট হচ্ছে টক দই দিয়েছি। টক দই দেওয়াতেই কিন্তু এই রান্নাটার টেস্টটা আসল টেস্টটা আসবে। অনেকক্ষণ আমি কষিয়েছি, কষাতে কষাতে দেখেন এত সুন্দর একটা স্মেল এসেছে আর এত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। ইলিশ পোলাও কিন্তু রান্না করলে আদা রসুনের পেস্ট দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ আদা রসুন দিলে ওই স্মেলটা হচ্ছে আদার একটা স্মেল চলে আসে, যেহেতু আদা বা রসুনের স্মেলটা অনেক স্ট্রং থাকে। তো এখানে হচ্ছে যে আমি এই যে 4 পিস যে ইলিশ মাছ রেখেছিলাম বড় বড়,
ওটাকে কিন্তু আমি হচ্ছে যে একটু লবণ দিয়ে ম্যারিনেট করে এপট ওপট করে রেখে দিয়েছি। এখন হচ্ছে জাস্ট আস্তে আস্তে মাছের পিসগুলোকে দিয়ে আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে এক পিঠ ভালো করে একটু সিদ্ধ হয়ে গেলে, মাছটা রান্না হয়ে যাওয়ার পরে আমি জাস্ট উল্টিয়ে দেবো। ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে এটাকে আমি উল্টে দিচ্ছি। আস্তে আস্তে করে উল্টাতে হবে, কারণ মাছ তো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর ইলিশ মাছ তো একটু নরম নরম, যেহেতু ডিপের ইলিশ মাছ। তো এই দেখেন, তো এখন হচ্ছে আমি আরেকবার উল্টিয়ে দিচ্ছি। এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা এত সুন্দরভাবে মানে মানে কুক হয়েছে, আর কালারটা দেখেন এত সুন্দর এসেছে। তো এখন হচ্ছে যে মাছও কুক করা হয়ে গেছে, আর রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি মাছগুলোকে একটা বাটিতে আলাদাভাবে তুলে রেখে দেবো। আর এই যে মশলাটা আছে, এইখানেই হচ্ছে আমি চালটাকে রান্না করে নেব, মানে পোলাওটা আমি এই মশলাতেই রেডি করব। এটা চেঞ্জ করে নিছি, যেহেতু আমি এটাতেই কুক করব, সেজন্য ওটাতে তো আর হবে না। তো এইখানে আমি জাস্ট সামান্য আদা পেস্ট দিচ্ছি। দেখেন, অল্প একটু রসুন কিন্তু দেই নাই। ইলিশ মাছে কখনো তেমন একটা রসুন দেওয়ার প্রয়োজন পড়ে না। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। এটা কিন্তু বাংলাদেশের পোলার চাল না, এখানে একটা পোলার চাল পাওয়া যায়, মানে পর্তুগালে। এটা স্মেলটা আমাদের দেশের পোলার চালের মতো। দেখেন চালটাও দেখেন, বুঝতে পারতেছেন একদম চিকন চিকন, দেখছেন। আমি একটু ভাজা ভাজা করে পরে হচ্ছে একদম গরম পানি দিয়ে ভাপে বসাই দিয়ে রাখবো। আর মাছ তো আমার 100% হয়ে গেছে, তো এত মাছটা এখন দেবো না, মাছটা পরে দেবো। তো চালটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে 1 কাপ গরম পানি দিলাম, পরে হচ্ছে আরও দিব, পরে আরও 1 কাপ দিচ্ছি। আসলে এক একটা চালের অনুযায়ী এক এক জায়গায় পানির পরিমাণ দিতে হয়। তো আমার এই চালটার মাপ অনুযায়ী আমি দিচ্ছি, এই যে এখানে লাস্ট আরেক কাপ দিচ্ছি। পরে হচ্ছে যে আমি 4 কাপের মতো পানি এখানে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে দেবো। রাইস মানে চালগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে সুন্দরভাবে একটা বলক চলে আসবে। পরে হচ্ছে আমি ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো। এই চালটাতে পানির পরিমাণ যদি বেশি দেওয়া হয়, তাহলে এই চালটা একদম নরম হয়ে যায়, লদলদা হয়ে যায়, মানে নরম হয়ে ভাত ভাত বা জাউ জাউ টাইপের হয়ে যায়। এটা টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো পানিটা একদম পরিমাণ মতো দিতে হয়। তো এই যে দেখেন একদম পারফেক্টভাবে একদম 90% কুক হয়ে গেছে। পরে হচ্ছে যে আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিয়ে রাখবো। লাস্ট মোমেন্টে আমি মাছটা দিব, যেহেতু মাছটা রান্না করাই আছে। মাছটা দেওয়ার পরে কিন্তু আর এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ আর রাইস একদম ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে। আমি এখন আরেকবার নাড়াচাড়া করে দেবো, দেওয়ার পরে এটাকে ঢেকে রেখে দেবো। তো এই তো রাইসটা হয়ে যাওয়ার পরে মানে আর একটু হবে, কুক হবে। তো তখন হচ্ছে যে আমি মাছটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছের স্মেলটা এত সুন্দর এসেছিল মশলার সাথে। এখানে ক্যামেরা হয়তো অত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক 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 বেশি টেস্ট হয়েছিল। তো এই যে সাথে যে মশলাটা ছিল, বাকি কিছু মশলা বাটিতে ছিল, ওইটা আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আর কিছু উপর থেকে পেঁয়াজ বেরেস্তা, ঘি সব কিছু দিলে, আপনারা চাইলে মাওয়া বা অন্য কিছু দিতে পারেন। তো আমি হচ্ছে সব কিছু দিলাম, এই যে পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে এখানে আবার একটু নাড়া দিয়ে জাস্ট সাইড থেকে এনে সাইডে ঢেকে ঢেকে দিয়ে পরে হচ্ছে যে ঢেকে দমে দিয়ে রাখবো দিমি দিমে আছে, যাতে স্মেলটা আরও সুন্দর করে ছড়িয়ে যায়। তো এই তো রান্না হয়ে গেছে। তো তার সাথে আমি আবার হচ্ছে চিংড়ি মাছের ছোট বড়াও করেছিলাম। এগুলোর সাথে কিন্তু কোনো ধরনের বড়া পেঁয়াজু হলে খেতে ভালো লাগে, আমার ভালো লাগে। তো এই যে রাইসটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট একটু খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। আসলে ইলিশ মাছ পোলাও রান্না করলে যে ইলিশ পোলাওটা এত বেশি মজা হয়, এটা যারা এখনও রান্না করে ট্রাই করেননি, অবশ্যই অবশ্যই আপনারা ইলিশ মাছ দিয়ে হচ্ছে পোলাও রান্না করে খাবেন। মানে মাছটা এমনিতে নর্মাল রান্না করার চাইতে পোলাও রান্না করে খেলে বেশি ভালো লাগে। মাছের আসল যে একটা টেস্ট, ওইটা পাওয়া যায়, কারণ মাছ তো এমনি ফ্রাই করলে ডিফারেন্ট একটা স্বাদ হয়। তো যাই হোক, তো এই তো আমি আমার খাবারটা এখন খাবো। আপনারাও অবশ্যই অবশ্যই বাসায় ইলিশ পোলাও ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।